আমরা চক্র 2 এর প্রথম পার্ট শেষ করেছিলাম একদম ইন্টেন্স মুহূর্তে, অর্থাৎ হুমায়ুন তার সেশনে অ্যানিকে প্রায় পটিয়েই ফেলেছিল। আর এই পটিয়ে ফেলার লক্ষ্যেই হুমায়ুনের এত আয়োজন। আমরা একসাথে দুইটা প্যারালাল গল্প বলছি। এক, 2007 সালের হুমায়ুন এবং তার ওয়াইফ রুমকির, আর দ্বিতীয়টি একটা পরিবারকে হুমায়ুন বশে আনার চেষ্টা করছে সেটা। দ্বিতীয় পার্ট শুরু করার আগে যারা এখনও প্রথম পার্ট দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমরা পিন কমেন্টও এটা দিয়ে দেব। তো গল্পের এই পর্যায়ে সিন আবারও 2007 সালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। রুমকির পেইন উঠলে হুমায়ুন রুমকিকে নিয়ে হসপিটালে যেতে থাকে। যাওয়ার সময় দুজনেই সেই অদৃশ্য কারো, যাকে শয়তান বলা হয়, সেই শয়তানের কথাগুলো শুনতে পায়। শয়তান দুজনকেই বলে, আমি তোদের সাথেই আছি। এর মধ্যে হসপিটালে আসলে সেখানেও দুজন শয়তানের কথাগুলো শুনতে পায়। ডাক্তার রুমকিকে দেখে হুমায়ুনকে বলে, আপনি দেখি ডেলিভারির একদম শেষ পর্যায়ে এসেছেন, আজকেই ডেলিভারি করাতে হবে। এইটা বলে রুমকিকে নিয়ে যায়। এদিকে হসপিটালের ওয়েটিং রুমে হুমায়ুন বসে থাকলে শয়তানের অদ্ভুত সব কথাগুলো শুনতে পায় হুমায়ুন। ঠিক তখনই ঝড় ওঠে। ঝড়ের মধ্যে হুমায়ুন দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায় সেই সেলিমকে। তখনই ডাক্তার ডাক দেয় হুমায়ুনকে। হুমায়ুন ডাক্তারের রুমে গেলে ডাক্তার বলে, আমার এত বছরের ডাক্তারি ক্যারিয়ার, আমি এমন পেশেন্ট কখনো দেখিনি। রুমকি তো আসলে প্রেগনেন্ট নয়, তার পেট এরকম কেন হয়েছে সেটাও জানি না। হুমায়ুন কোনো কথা বাড়ায় না। এরপর রুমকিকে নিয়ে যেতে থাকে বাসায়। এবার ডাক্তার আরেকবার টেস্ট করাতে চায়, কিন্তু হুমায়ুন কোনো কথা না শুনে রুমকিকে সাথে নিয়ে যায়। সিনের পর নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। মেঘলা সেই রেয়ার উদ্ভিদটা নিয়ে আসে জেনিদের বাসায়। তারপর সেই উদ্ভিদ তুলে দেয় জেনির হাতে, দিয়ে বলে, প্রতিদিন ভোর 5টায় এটা খাবে, আর এই উদ্ভিদের কথা কাউকে জানাবে না। যদি জানাও তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আশা করছি এই উদ্ভিদটা তুমি যদি নিয়মিত খাও তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। জেনি উদ্ভিদটা পেয়ে খুশি হয়। মেঘলা এবার দেখা করতে চায় অ্যানির সাথে, তাই জেনি মেঘলাকে নিয়ে আসে অ্যানির রুমে। অ্যানি তখন হিচককের সাথে রিহার্সাল করছিল। এমন সময় মেঘলা ভেতরে ঢোকে, পরিচিত হয়। মেঘলা হিচকককে একটু কাছ থেকে দেখতে চায়। অ্যানি তাই হিচকককে দেয় মেঘলার হাতে। মেঘলা হিচকককে কাছে নিয়ে বলে, তুমি আমার সম্পর্কে অনেক জানো তাই না? তখনই একটা দরকারি কাজে অ্যানির রুমে আসে অ্যানির বাবা। আর ঢোকার পর মেঘলাকে দেখে যেন সে চমকে ওঠে, কারণ সে গত রাতে মেঘলার সাথেই পরকীয়ায় মেতে উঠেছিল। এতে করে বোঝা যায় মেঘলা আসলে কোনো সাধারণ কেউ নয়। সে আসলে হুমায়ুনের হয়েই কাজ করছে। তার টার্গেট এবার এই পরিবার। অন্যদিকে আশফাক পুলিশকে নিয়ে ঝিনুর খোঁজে চলে আসে সেই নির্দিষ্ট স্থানে, কিন্তু ঝিনুকে পায় না। তবে হুমায়ুনের এক লোক ধরা খায়। আশফাক লোকটিকে জিজ্ঞেস করে, লুবনা কোথায়? কিন্তু লোকটি কিছুই বলে না। এর মধ্যেই সিরাজ বাড়ি এসে মিতুকে উপহার দেয় স্বর্ণের নেকলেস, যেটা কিনা সে অবৈধ কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে পেয়েছিল। স্বর্ণের নেকলেস পেয়ে মিতু খুশি হয়, কিন্তু সিরাজ মোবাইল অন করার পর একটা নিউজ দেখে চুপসে যায়। সে দেখে যে লোকটি কিডনি দিয়েছে, অর্থাৎ ডোনার, সে নাকি 2 দিন ধরে নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা এবার ভাবায় সিরাজকে। সিনের পর শিফট করে নিয়ে যাওয়া হয় 2007 সালে। হুমায়ুন রুমকিকে নিয়ে বাড়ি ফিরলে রুমকি পেটের ব্যথায় অস্থির হয়ে পড়ে। হুমায়ুন তাই চেষ্টা করে রুমকিকে শান্ত করার। তখনই দরজায় কেউ নক করলে হুমায়ুন দরজা খোলে, কিন্তু দরজা খোলার পর সে কাউকে দেখতে পায় না। পেছন ফিরে তাকালে ঘরের মধ্যে ভয়ঙ্কর 3 বুড়িকে দেখতে পায়। 3 বুড়িকে দেখে মনে হয় তারা শয়তানের রূপ ধরে এসেছে। হুমায়ুন তাদের দেখে ভেতরে ঢোকার চেষ্টা করল, তবে ভেতর থেকে দরজা লাগিয়ে দেওয়া হয়। এজন্য হুমায়ুনকে বাইরেই থাকতে হয়। আর বাইরে শয়তান বিভিন্ন ধরনের শব্দ করে হুমায়ুনকে অস্থির করে ফেলে। অন্যদিকে ভেতরে 3 বুড়ি রুমকির কাছে এসে এক অদ্ভুত রিচুয়াল শুরু করে দেয়। এতে পেটের ভেতরে থাকা জিনিসটা অদ্ভুতভাবে নড়াচড়া শুরু করে। সিন প্রেজেন্টেতে নিয়ে আসা হলে সেই 3 বুড়িকেই দেখা যায়, যারা বর্তমানে হুমায়ুনের বাসায় বসে কাঁচা মাংস খাচ্ছে। বাড়িতে ছিল মেঘলাও। মেঘলা আসলেই হুমায়ুনের লোক। সে হুমায়ুনের হাতে চুমু খেয়ে আনুগত্য প্রকাশ করলে হুমায়ুন মেঘলাকে বলে, তোমার প্রতি অনেক খুশি হয়েছেন, তুমি ভালো কাজ করছো। মেঘলা এরপর হুমায়ুনের পা চাটতে শুরু করে। সেই সময় হুমায়ুন তার চালা জিব্রানকে বলে, উনি তোমার প্রতি নাখোশ। আস্তানায় থেকেই তোমার কারণে পুলিশ আজ আমাদের একজনকে ধরে নিয়ে গেছে, তাই তুমি তাকে মেরে ফেলবে। কাজটা যদি না করতে পারো তাহলে পরের বার 3 জনের খাবার তুমি হবে। পরের দিন অ্যানি রাস্তায় বের হলে এক পঙ্গু ভিখারি তার কাছ থেকে টাকা চায় কিছু খাওয়ার জন্য। অ্যানি সেটা খুশি মনেই দেয়, কিন্তু পরক্ষণেই ভিখারি তার মুখে থুথু নিক্ষেপ করে। এতে করে অ্যানি ভিখারির উপরে রাগ দেখাতে থাকলে সেখানে মানুষ জড়ো হয়। সবাই অ্যানিকে জিজ্ঞেস করে, এরকম পঙ্গু মানুষকে বকাঝকা করছেন কেন? অ্যানিকে তখন অদৃশ্য শয়তান মিথ্যা বলতে বলে। অ্যানি শয়তানের ফাঁদে পা দেয়, জানায় লোকটি তাকে হেনস্থা করেছে। এতে সবাই মিলে ভিখারিকে গণধোলাই দেয়া শুরু করে। অ্যানি পাশ কেটে চলে যায়।
সবাই ভিখারিটাকে মারতে মারতে মেরেই ফেলে। অন্যদিকে জেনির সাথে মেঘলার আজকেও দেখা করার কথা ছিল, তাই দুজন একসাথে নদীর পাশে দেখা করে। মূলত জেনি মেঘলাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। রাহাতেরও আসার কথা ছিল, কিন্তু রাহাত অসুস্থ থাকায় আসতে পারেনি। কিন্তু জেনি মেঘলার কাছে আসা মাত্রই বলতে থাকে তার চোখ প্রচণ্ড জ্বালা পোড়া করছে, চোখ খুলতে পর্যন্ত পারছে না। মেঘলা জেনিকে চোখ খোলার সাহস দেয়। জেনি ধীরে ধীরে চোখ খুললে সবকিছু দেখতে পায়, আর সবকিছু দেখতে পেয়ে সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। মেঘলাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। এই যে জেনি এখন দেখতে পাচ্ছে, তাই তার মনে প্রথম ইচ্ছে জাগে রাহাতকে ডাকার। মেঘলাকে নিয়েই তাই রাহাতের বাসার সামনে চলে আসে। এসে রাহাতকে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্ধ হয়েই থাকে। মেঘলা জেনিকে সেখানে রেখে চলে যায়। এদিকে রাহাত দরজা খুললে জেনিকে দেখে যেন বিরক্ত বোধ করে, কারণ ঘরে সে মিতুর সাথে সেই সময় পরকিয়া করছিল। রাহাত ভেবে নেয় জেনি তো অন্ধই, তাই জেনিকে ভেতরে ঢোকায়। রাহাতের ব্যবহার শুরুতেই জেনির ভালো ঠিক ছিল না। ভেতরে ঢোকার পর ড্রয়িং রুম থেকেই মিতুকে রাহাতের বেডরুমে দেখতে পেয়ে সে চুপ করেই থাকে। সেই সময় মিতু ইশারায় রাহাতকে ডাকলে রাহাত একটু কাজের নাম করে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বাইরে তখন জেনি প্রচণ্ড রাগতে থাকে। এমন সময় অদৃশ্য শয়তান জেনিকে বলে, তোর অন্ধত্বের সুযোগ নিয়ে তারা তোর সাথে চিট করছে, তাদের মেরে ফেল। এই পৃথিবীতে বিশ্বাসঘাতকতার কোনো ঠাঁই নেই। জেনির রাগ আরও বেড়ে যায়। একটা ছুরি নিয়ে দরজার সামনে আঘাত করতে থাকে। রাহাত দরজা খুলতেই জেনি একের পর এক ছুরি চালিয়ে দেয় রাহাতের পেটে। রাহাত ছুরির আঘাতে বেডে শুয়ে পড়লে সেখানে মিতুর সামনে আরও ছুরির আঘাত করে রাহাতের মৃত্যু একদম নিশ্চিত করে। মিতু জেনির এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়, তাই পালিয়ে যেতে থাকলে মেঘলা চলে আসে। মেঘলা পালাতে দেয় না মিতুকে। জেনি ছুরি দিয়ে মিতুকেও মারতে চাইলে মেঘলা আটকায়। এরপর বলে সে পাপ করেছে, আর পাপের শাস্তি এত সহজে দেবে কেন, তিলে তিলে মারবে। এইটা বলে ছুরি নিয়ে নেয় জেনির হাত থেকে। তারপর ছুরি মুছতে মুছতে মেঘলা মিতুকে বলে, তোর কাছে এখন দুইটা পথ। এক, তুই জেলে যাবি আর সেখানে তোর ফাঁসি হবে, আর একটা, তুই চুপ থাকবি, জেনির কথা কখনো মুখে নিবি না। যদি নিস তাহলে তোর মেয়ে মরবে। মিতু চুপ থাকতে চায়। মেঘলা ছুরিটা দেয় মিতুর হাতে। ছুরিতে মিতুর ফিঙ্গারপ্রিন্ট আসলে মেঘলা ছুরিটা এরপর সংরক্ষণ করে রাখে। সেই সাথে বলে, রাহাতকে যে তুই মেরেছিস সেটার প্রমাণ কিন্তু আমার হাতে, তাই কোনো বাড়াবাড়ি করবি না। জেনি তখন অনেক কষ্ট পেয়ে মেঘলাকে ধরে কাঁদে। মেঘলাও তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে থানাতে পুলিশ হুমায়ুনের লোককে অনেক মারধর করলেও লোকটি কোনো কথা বলে না। আশফাক তখন আরও মেরে ঝিনুর খোঁজ বের করতে বলে, আর ঝিনুর খোঁজ না পেলে লুবনার খোঁজও পাওয়া যাবে না। ওসি জানায় আর মারা যাবে না, আর মারলে থানাতেই মরে যাবে, পরে আবার কেস খেয়ে যাব। সেই রাতেই ফুলের তোড়া নিয়ে আসে হুমায়ুন। আজকে অ্যানিদের বাড়িতে খুশির আমেজ। এতদিন পর জেনি চোখে দেখতে পাচ্ছে, তাই এক উৎসবের আমেজ লেগেছে। অ্যানি হুমায়ুনকেও ইনভাইট করেছিল, তাই হুমায়ুন আসায় অ্যানি খুশিই হয়। হুমায়ুন এসে জেনির কথা জিজ্ঞেস করলে অ্যানি বলে সে ঘরেই আছে, মেঘলার সাথে গল্প করছে। মেঘলা জেনির খুবই আপন হয়ে উঠেছে। আমাদের চেয়ে মেঘলাই এখন জেনির বেশি আপন, এতটাই ঘনিষ্ঠ হয়েছে তাদের বন্ধুত্ব। হুমায়ুন তখন বলে, বন্ধুত্ব গড়া ভালো, সম্পর্ক মজবুত হয়। হুমায়ুনের কাছ থেকে এমন কথা শুনে অ্যানি খুশি হয়। এরপর বলে, আমি আজ নিজে রান্না করেছি। অ্যানি রান্না করেছে শুনে হুমায়ুন খুশি হয়। তখন হুমায়ুন অ্যানির হাতে তুলে দেয় তার নিয়ে আসা খাবার। সে আজকের এই স্পেশাল দিনে এক স্পেশাল রেসিপি রেঁধে এনেছে। এটা জানতে পেরে অ্যানি খুশি হয়, জানাই সবাইকে দেব। অন্যদিকে জেনি ভয় পেতে থাকে রাহাতের লাশ নিয়ে। মেঘলাকে বলে পুলিশ তার লাশ পেয়ে যাবে। মেঘলা জানায় কেউ লাশ খুঁজে পাবে না, আমি সেই ব্যবস্থা করেছি। কিন্তু তোমার এখন থেকে অভিনয় করতে হবে। তুমি যে রাহাতকে কোথাও পাচ্ছ না সেটা সবাইকে দেখাতে হবে। তুমি কান্না করবে। সেই সময় অদৃশ্য শয়তান জেনিকে বলে, এই মেঘলা তোকে চোখের আলো ফিরিয়ে দিয়েছে, তোকে নতুন জীবন দিয়েছে, বিশ্বাসঘাতক চিনিয়েছে, তাই মেঘলা যা বলবে তাই শুনবি। মেঘলা এখন থেকে তোর ঈশ্বর। শয়তানের কথাগুলো শেষ হতেই জেনি মেঘলাকে বলে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমাকে পাপ কাজ থেকে বাঁচিয়েছ, এখন থেকে তুমিই আমার সব। এরপর সবাই একসাথে খেতে বসে। সবার সাথে থাকে মিতুও, কিন্তু মিতুকে একটু অনুতপ্ত অবস্থায় দেখা যায়। সবাই খেতে বসলে অ্যানি জেনিকে বলে, রাহাত কোথায়? রাহাতকে তো দেখছি না। জেনি এবারে অভিনয় শুরু করে, বলে, কোথায় যে, আমিও ফোনে পাচ্ছি না। হুমায়ুন তখন সবাইকে তার স্পেশাল রেসিপি কাবাব খেতে দেয়। সেই কাবাব খেয়ে যেন সবার ক্ষুধা আরও বেড়ে যায়। সবাই দুই হাত দিয়ে পাগলের মতো খাবার খেতে শুরু করে, যা দেখে হুমায়ুন মেঘলা মুচকি হাসে। সিনের পর নিয়ে যাওয়া হয় 2007 সালে। হুমায়ুন এবং রুমকিকে দেখা যায় আব্দুল দরবেশের আস্তানায় বন্দি অবস্থায়। যখন দুজনের জ্ঞান ফেরে তখন সেই ঘরে একটা বাচ্চা দেখতে পায় তারা। দরবেশ তখন দুজনকে বলে, তোমাদের 5 দিন পর জ্ঞান ফিরেছে, আর এই 5 দিনেই ইবলিশের বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর।
নাম হিসেবে উল্লেখ করে মেহর। সাথে দুজনকে আরো বলে, যখন তোমাদের 30 দিন হবে তখন মেহরের বয়স হবে 30 বছর, আর এই বয়সেই সে আটকে থাকবে। এই বিশ্বের সবচেয়ে শক্তিশালীও সেই হবে, যার শক্তি তোমরা কেউই কল্পনা করতে পারবে না। এরপর এক শয়তান বুড়ি দরবেশের আদেশে বাচ্চাটার শরীরে রক্ত মাখাতে শুরু করে। এবার সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। হুমায়ুনকে সেই 2 পাহাড়ের মাঝখানের জায়গাটায় রিচুয়াল করতে দেখা যায়, যেখানে আমরা তাকে আগেও দেখেছি। রাত হলে অ্যানির বাবা চুলে কালার করে চলে আসে মেঘলার বাসায়। এরপর বলে, বাড়িতে দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ব্ল্যাকমেইল করবে, কিন্তু করনি। মেঘলা জানায়, আমার টাকা লাগবে না, আমার শুধু পুরুষ লাগবে। অ্যানির বাবা এবার আগের দিনের মতো সুখ চাইলে মেঘলা জানায়, আগের দিনটা তো ছিল গিফট, কিন্তু এইটা এখন আর সহজে পাবে না। সেই সুখ পেতে হলে একটা কাজ করতে হবে। অ্যানির বাবা বলে, সেই সুখ পাওয়ার জন্য তুমি যা করতে বলবে আমি তাই করব। মেঘলা তখন একটা কৌটা বের করে অ্যানির বাবার হাতে দিয়ে কানে কানে কিছু একটা বলে। যে কথাগুলো শুনে অ্যানির বাবা অবাক হয়ে যায়। পরের দিন হেলাল খাবার নিয়ে আসে এক পুলিশের কাছে। পুলিশকে সেই খাবার দিয়ে জেলে বন্দি থাকা লোককে খাওয়াতে বলে। পুলিশ তো শুরুতে রাজি হয় না, হেলাল এরপর টাকা দিয়ে ম্যানেজ করে নেয়। এবার পুলিশ খাবারটিকে লোকটিকে দিয়ে আসে। লোকটি মজা করে খাবার খায়। খাওয়ার পরই বিষক্রিয়ায় সে মারা যায়। একটু পর পুলিশ এসে লোকটিকে মৃত দেখলে ভয় পেয়ে যায়। সবগুলো খাবার পরিষ্কার করে আর বলে, আমি কোনো খাবারই দেইনি, লোকটি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। হেলাল এরপর আসে সিরাজের কাছে, পরিচয় দেয় জিব্রানের লোক। সিরাজ তখন বলে, আপনারা আমাকে মিথ্যা কথা বলে একজনের কিডনি নিয়েছেন, লোকটি নিখোঁজ ছিল, সে এখন কোথায়? হেলাল এসবের উত্তর না দিয়ে বলে, আপনার জন্য এবার আরো বড় অফার আছে, ছোট্ট লিভারের কাজ শুধু, এতে পাবেন 10 লাখ। সিরাজকে শয়তান রাজি হতে বলে, তবে সিরাজ রাজি হয় না, বলে, আমি আর আপনাদের সাথে নেই, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশকে সব বলবো। হেলাল হেসে বলে, যান বলেন পুলিশকে, কিন্তু এতে আপনিও ফেঁসে যাবেন, তাই যা বলি শোনেন। এখন থেকে আপনি আমাদের লোক, ধরা পড়লে সবাই একসাথে পড়ব, তাই ভেবে চিনতে। হেলাল জেলখানায় তাদের লোককে মেরে ফেলার পর জিবরান হেলালকে নিয়ে আসে হুমায়ুনের কাছে। এরপর হেলাল যে বিপদকে শেষ করেছে তা জানালে হুমায়ুন হেলালের উপরে খুশি হয়। জানাই, উনি আপনার উপরে খুশি হয়েছেন। হেলাল তখন জিজ্ঞেস করে, এবার কি তাহলে দরজার দেখা পাবো? হুমায়ুন জানাই, আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। তিনি আমাদের এবারে টার্গেট দিয়েছেন 17,13,537 জনের সুইসাইড বা তার সমপরিমাণ ডিভোর্স। আত্মহত্যা এবং ডিভোর্স সৃষ্টিকর্তা পছন্দ করেন না, কিন্তু আমাদের ইবলিশ তা পছন্দ করেন, তাই আমাদের এইটার দিকেই যেতে হবে। হেলাল তখন বলে, আপনি বললে আমি জাহান্নামে যেতেও রাজি। হেলাল খুশি মনে চলে গেলে হুমায়ুন ধরে জিবরানকে, বলে, এতদিন হয়ে গেল, এখনো কিন্তু সেলিমের খোঁজ পেলাম না, লুবনার লাশও নিখোঁজ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জিবরান জানায়, চেষ্টা করছি। চেষ্টা করার কথা শুনে হুমায়ুন যেন আরও রেগে যায়। এবার তাকে বলে আরও দ্রুত খুঁজে বের করতে। সেই সাথে জানায়, ঝিনুকে কোনো সেফ হাউসে সে রাখেনি, এই বাড়িতেই রেখেছে, আর ঝিনুর খোঁজে সেলিম অবশ্যই আসবে, তখন সেলিমকে ফাঁদে ফেলানো যাবে। এসব বলে হুমায়ুন জিবরানকে ঝিনুকে দেখে রাখতে বলে। জিবরান দায়িত্ব পেয়ে বন্দি রুমে এসে ঝিনুকে দেখে যায়। অন্যদিকে বাড়িতে অ্যানির বাবা তার মায়ের সাথে ভালো আচরণ করতে থাকে আর বলে, তুমি অনেক দিন ধরেই অসুস্থ আছো, যেটা আমার আর ভালো লাগে না, তাই আমি এক জিনের দরবারে গিয়েছিলাম, সেখানে তোমার অসুখ ভালো করার একটা ঔষধ পেয়েছি। সেই ঔষধ 9 দিন সিরিয়ালে খেলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু 9 দিন কোনো না কোনো পশুকে বলিদান দিতে হবে। মা তো সুস্থ হওয়ার কথা শুনে খুশি হয়েছিল, তবে তার মন খারাপ হয়ে যায় এই বলিদানের কথা শুনে। সে বলে, বলিদান তো শিরক। তখন শয়তান তার কানে কানে এসে বলে, সন্দেহ করো না, সুস্থ হয়ে যাবে, আর এমনটা থাকবে না, বলিদান দাও, বলিদান দাও। অ্যানির মা রাজি হয়ে যায়। বাবা বলে, আমার নাতনি বিড়ালে তো তোমার অ্যালার্জি, তাহলে ওইটাকে দিয়েই শুরু করা হোক। মা জানাই, ঠিক আছে। এরপর মেঘলার দেয়া ওষুধের বক্স থেকে একটা ওষুধ বুড়ো তার বুড়িকে খাইয়ে দেয়। এতে মেঘলা আরও একবার তার প্ল্যানই সাকসেসফুল হয়। রাতে সিরাজ বাসায় আসতেই মিতু আইফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে। এখন আইফোন কিনে দেওয়ার মতো টাকা তো তার কাছে নেই। শয়তান তখন কানে কানে বলে, 10 লাখ টাকায় রাজি হয়ে যা। মিতু ও সিরাজের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। সিরাজ তাই মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সিরাজ বেরিয়ে গেলে মিতু মেঘলাকে কল করে আর জানায়, আপনার কথা মতোই কাজ করেছি। সিন হুমায়ুনের দিকে নিয়ে যাওয়া হলে হুমায়ুন অ্যানিকে তার বাসায় নিয়ে আসে। অ্যানি বাসায় ঢোকার পর বাসার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। হুমায়ুন জানায়, এটা ব্রিটিশ আমলকার বাড়ি,
আমি শুধু রেনোভেট করেছি। এরপর হুমায়ুন যায় স্পেশাল জুস নিতে। এদিকে অ্যানি পুরো বাড়ি ঘুরে দেখতে থাকে। উপর তলায় উঠতে চাইলে হুমায়ুন এসে থামিয়ে দেয়, বলে উপরে কিছু নেই, কনস্ট্রাকশনের কাজ চলছে শুধু। আসলে তো উপরে ছিল ঝিনু এবং জিবরান। এরপর হুমায়ুন অ্যানিকে জুস খেতে দিলে অ্যানি যেন অচেতন হয়ে যেতে থাকে। হুমায়ুন জানায়, তোমার শরীর কিছুটা দুর্বল, তাই এমন লাগছে। অ্যানি আরো অচেতন হয়ে যেতে থাকলে হুমায়ুন কোলে করে নিয়ে আসে তার বেডরুমে। এরপর বেডরুমে শুইয়ে হুমায়ুন অ্যানির উপরে চড়ে বসে। পরে কি হয় তা জানা না গেলেও আন্দাজ করা যায়। সিনের পর নিয়ে যাওয়া হয় 2007 সালে। ওই রুমে আরো 10 দিন কেটে গেলে বাচ্চা পরিণত হয় কিশোরে, অর্থাৎ 10 বছর হয়। আব্দুল দরবেশের কাছ থেকে জানা যায় ছেলেটির নাম মেমন। সেই আগের মতো ছেলেটির শরীরে রক্ত মাখানো হয়। তারপর ছেলেটিকে তাকাতে বলা হয় উপরের দিকে। এভাবে সময় কাটতে কাটতে ছেলেটির বয়স হয়ে যায় 30। দরবেশ এসে বলে সেই সময় চলে এসেছে। মেমন এখন এই বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রাণী। এই মেমনের এবার মুখও দেখা যায়, আর দেখতে একদম হুমায়ুনের মতো। মেমনের পর সামনে আসে হুমায়ুনের। এরপর ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে, কিন্তু রুমকিকে বাঁচিয়ে রাখে। মেরে ফেলার পর মেমন দরবেশকে বলে উনি আপনার কাজে খুশি হয়েছেন। উনি বলতে তারা সবসময় ইবলিসকেই বোঝায়। খুব শীঘ্রই আপনি দরজার দেখা পাবেন। সময় এসেছে এবার আপনার ফ্যামিলিকে একত্রিত করার। দরবেশ জানায় সবাই প্রস্তুত। এরপর জয় আদমের জয়ের ধ্বনি নিয়ে রুমকিকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। অ্যানি হুমায়ুনের বেডে শুয়ে থাকে আর হুমায়ুন রুমে দাঁড়িয়ে থাকে। আসলে তো এটা হুমায়ুন নয়। হুমায়ুনকে মেরে মেমন তার সবকিছু দখল করে নিয়েছে, তাই এখন থেকে তাকে আমরা মেমনই ডাকবো। তো একটু পরে রুমকি সেই রুমে এসে মেমনকে অমানুষ ডাকে। মেমন তখন রুমকিকে বলে তুই তো ট্রেনে কেটে মরেছিস, আবার আমার কাছে কিভাবে আসিস? রুমকি জানাই আমি তোর কাছে বারবার আসবো। মেমন জানাই আমি তোকে আবারও মেরে ফেলবো। রুমকি বলে তুই আমাকে আবার মারতে পারবি না, কারণ তুই ইবলিশ। ইবলিশ কাউকে জন্ম দিতে পারে না, মারতে পারে না। মোমেন জানাই আমি একবার দরজার নিকটে পৌঁছে যাই, তারপর তোকে আবারও মেরে ফেলবো। রুমকি জানাই তুই কখনোই তা পারবি না, কারণ তুই একজন ইবলিশ। আমার গর্ভে তুই জন্মেছিস, তুই অভিশপ্ত। হুমায়ুনের রূপ ধরে এত পরিবারকে শেষ করেও তোর কি ক্ষুধা মেটেনি? মেমন জানাই আমার ক্ষুধা কখনো মিটবে না। রুমকিও তাকে সাফ বলে দেয় আমিও কখনো তোর পিছু ছাড়বো না। তুই আমার হাজবেন্ড হুমায়ুনের রূপ ধরেছিস, তাই একবার গার্লফ্রেন্ড একবার ওয়াইফ সেজে এতদিন যেরকম বিভ্রান্ত করেছি সামনেও করব। মেমন রাখতে থাকে রুমকির উপর, কিন্তু রুমকি অট্ট হাসিতে মেতে ওঠে। তখন আবার অ্যানির ঘুম ভেঙে যায়। অ্যানি দেখে হুমায়ুন তথা মেমন একাই একাই কথা বলছে। অ্যানি তো রুমকিকে দেখতে পায় না, আর দেখতে পাওয়ারও কথা নয়। তখন অ্যানির বাড়ি থেকে কল আসে। বাড়ি থেকে জানানো হয় পুলিশ এসেছে, রাহাতের ব্যাপারে খোঁজ করছে। অ্যানি তাই দ্রুত বের হওয়ার জন্য উঠলে মেমনও সাথে যেতে চায়। বাড়ি চলে আসলে ওসি জেনিকে জিজ্ঞেস করে রাহাতের তো কোনো খোঁজ মিলছে না। জেনিও জানাই আমিও যোগাযোগ করতে পারছি না। ওসি এরপর বলে রাহাত নিখোঁজ হওয়ার 7 দিন আগ পর্যন্ত ওই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, কিন্তু তার আগে দেখা গিয়েছে আপনি মেঘলাকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনার ভাবে মিতুকেও রাহাতের ফ্ল্যাটে যেতে দেখা গিয়েছে। ওসি এটা জানালে মিতু যেন ফেঁসে যাওয়ার উপক্রম হয়। অ্যানি সিরাজ জিজ্ঞেস করে তুমি রাহাতের ফ্ল্যাটে কেন যেতে? মিতু ভয়ে ভয়ে বলে জেনির খোঁজ নিতে। এবার মিতু যদি ধরা পড়ে যায় তাহলে মেমনদের তো সমস্যা হবে, তাই মেমন পুলিশকে বলে এরকম ফ্যামিলির ব্যাপারে নিউজ করছেন কেন? ওসি তখন পরিচয় জানতে চাইলে মেমন জানায় সে ফ্যামিলি ডাক্তার, তার নাম ডক্টর হুমায়ুন। ওসি জানায় আমরা এখানে মুখোশ উন্মোচন করতে এসেছি। মিতু লাস্ট কয়েকদিন ধরে সপ্তাহে 2 দিন রাহাতের ফ্ল্যাটে যেত, যে সময় আবার জেনি থাকতো না। এইটা শুনে সবাই যেন অবাক হয়, স্পেশালি সিরাজ। তাই বারবার জিজ্ঞেস করে সে কেন যাচ্ছিল। তখনই জেনি অট্ট হাসিতে মেতে ওঠে। তাদের মা বলে মৃত্যু ঘনিয়ে আসছে, আর এইটা বলতে বলতেই প্যারালাইসিসড হয়ে পড়ে। এতে সবাই প্যানিক হলে মেমন পুলিশকে বাড়ি থেকে পাঠিয়ে দেয়। সিন নিয়ে আসা হয় জিবরানের কাছে। সে অদৃশ্য কারো কথা শুনতে পেলে তাকে প্রভু মনে করে, অর্থাৎ ইবলিশ। কিন্তু কণ্ঠ দেখে মনে হয় বিভ্রান্তটা আসলে সেলিমই করছিল। তো জিবরানকে বলা হয় আমরা হচ্ছি অবাধ্য আর বিপ্লবী, আর তুমি কিনা বাধ্য হয়ে মেমনের আনুগত্য করছো, কিন্তু তুমি তো মোমেনের থেকে কোনো অংশে কম নও। তাহলে কেন এই আনুগত্য, কেন এই চাকরগিরি? জিবরান তো খুবই খুশি হয়, প্রভু তার সাথে কথা বলছে। তাই জানাই আমিও এখন থেকে অবাধ্য হব, বিদ্রোহ করব। প্রভু তথা সেলিম প্রমাণ চায়। জিবরানও প্রমাণস্বরূপ ঘরে বন্দি রাখা ঝিনুর হাতের বাঁধন খুলে দেয়। সেলিম মূলত এই বিভ্রান্তটাই জিবরানকে করতে চেয়েছিল, যেটাতে সে সফলও হয়। সবাই চলে গেলে অ্যানি এবং সিরাজ ধরে মিতুকে। জিজ্ঞেস করে কেন তুমি রাহাতের বাসায় যাচ্ছিলে? শয়তান মিতুর কানে এসে প্রতিবাদ করতে বলে। মিতুও তাই জানায় সিরাজ পুরুষ নাকি যে অন্য কারো কাছে যাব না? এইটা শুনে সিরাজের মাথায় রক্ত উঠে যায়। শয়তানও সিরাজকে কথা শুনিয়ে দিতে বলে।
সিরাজ বলে, আমি পুরুষ মানুষ কিনা তা এবার দেখবে। আমি পুরুষ মানুষ কিনা তা এবার দেখাবো লাখ লাখ টাকা ইনকাম করে, আর তোকে ডিভোর্স দেব। মিতুও বলে, আমি মন থেকে তোকে কবেই ডিভোর্স দিয়ে দিয়েছি, আমার কাবিনের টাকা দে, আমি চলে যাচ্ছি। এসব শুনে অ্যানি বলে, তোমরা কি শুরু করেছো? তোমাদের মেয়ে অপসরার কথা দেখে একটাবারও ভাবছো না? মিতু কোনো কথা না বলে রুম থেকে চলে যায়। অন্যদিকে মেমন বাড়ি আসলে দেখে তার সিংহাসনে জিবরান বসে। জিবরান এখন গুনতে চায় না মেমনকে, বলে, ইবলিশ অবাধ্যতা পছন্দ করেন, কিন্তু তুমি এতদিন আমাকে গোলাম বানিয়ে রেখেছিলে। আর নয়, এখন থেকে তোমাকে মানি না। বিদ্রোহ করে প্রভুর সান্নিধ্য নেব, আর বিদ্রোহের শুরু উপরের রুম থেকে করেছি। মেমন উপরের রুমে এসে দেখে ঝিনু আর রুমে নেই, তাই প্রচণ্ড রাগান্বিত অবস্থায় আসে জিবরানের কাছে। জিবরান অট্টহাসি দিয়ে উঠলে মেমন জিবরানের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে নির্মমভাবে মেরে ফেলে। তারপর জিবরানের রক্ত চেটে খায়। এরপর জিবরানের জায়গায় বসায় হেলালকে। হেলাল এতে মহা খুশি হয়। এদিকে অ্যানি হঠাৎই বমি করতে শুরু করে। হঠাৎ বমি হওয়ায় অ্যানি নেটে সার্চ করে বমির কারণ। দেখে যে সে প্রেগনেন্টও হতে পারে, তাই প্রেগনেন্সি কিট নিয়ে চেক করে, আর চেক করলেই পজিটিভ আসে। এরকম পজিটিভ আসায় অ্যানি একদম অবাক হয়ে যায়। কিভাবে কি হলো বুঝতেই পারে না। অন্যদিকে জেনি আসে মেঘলার কাছে। মেঘলা জেনিকে আরও উত্ত্যক্ত করে, বলে, এক মিতুর জন্য তোমার 15 বছরের ভালোবাসা গেল, এখন পরিবারও ধ্বংসের পথে। জেনি বলে, আমি মিতুকে মেরে ফেলবো। মেঘলা বলে, মেরে ফেললে তো একবারে সব শেষ। তোমার এত বছরের সম্পর্কের কষ্ট পাচ্ছ, তাই তুমিও মিতুকে তিলে তিলে মারবে। মিতুর সবচেয়ে কাছের হচ্ছে অপ্সরা। তার চেহারা যদি অ্যাসিড দিয়ে নষ্ট করে দেওয়া হয়, তাহলে তার কাছে আর কেউ আসবে না। মেয়ের এমনটা দেখে মিতুও তার পাপের সাজা পাবে। এসব শুনে জেনি খুশি হয়, বলে, কবে এই কাজ করব বলো? মেঘলা ধৈর্য ধরতে বলে, জানাই সব ব্যবস্থা সে নিজে করবে, শুধু এই ক্রোধটা ধরে রাখলেই চলবে। রাতে মেমন আবার মেঘলা আর হেলালকে নিয়ে বসে। তাদেরকে জিজ্ঞেস করে, জিবরান কি জানতো দরজা আসলে কি? তোমরা কি জানো দরজা কি? হেলাল বলে, হবে হয়তো কোনো গোপন আস্তানা। মেমন জানায়, না, দরজা হচ্ছে সময়, আর সময় যার হাতে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, যেমন এখন ঈশ্বরের হাতে। তাই আমরা সব কিছু করতে পারছি না। এই সময়ের নিয়ন্ত্রণ যখন ইবলিশের হাতে আসবে, তখন সব কিছু আমাদের দখলে চলে আসবে। হেলাল এসব শুনে জানতে চায়, সময় কি নিয়ন্ত্রণ করা যায়? মেমন জানায়, হ্যাঁ, অবশ্যই যায়। অস্থিতিশীলতার মাধ্যমে করা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি সংখ্যক সুইসাইড এবং ডিভোর্স যদি করাতে পারি, তাহলে সবকিছু অস্থিতিশীল হয়ে যাবে। ঈশ্বর এসব পছন্দ করেন না, কিন্তু ইবলিশ এসব পছন্দ করেন, তাই নিয়ন্ত্রণ ইবলিশের হাতে চলে আসবে। বিগত বছরগুলোতে একটুর জন্য পারেনি। এবছর 17,13,537 জনকে সুইসাইড বা সমপরিমাণ ডিভোর্স করাতে পারলেই সফল হব। আমরা তাই টার্গেট করেছি অ্যানির পরিবারকে। তারা অলরেডি বিভিন্ন পাপে নিজেদের শেষ করার পথে। তাছাড়া ইবলিশের জন্য সব সহচর এই কাজে লেগে আছে। মেঘলা বলে, জেনি আমাদের হাতে, তাকে দিয়ে সব কাজ করানো যাবে। মেমন খুশি হয়ে মেঘলাকে বলে, তুমি ভালো কাজ করেছ। ইবলিশ তাই খুশি হয়ে জেনির চোখ ভালো করে দিয়েছে। এতে আমাদের কাজ আরও সহজ হয়ে গিয়েছে। মেঘলা এরপর অ্যানির ব্যাপার নিয়ে আসে, বলে, অ্যানি তো শুদ্ধ, তাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? মেমন জানায়, হ্যাঁ, অ্যানি শুদ্ধ, তাই তার পেটে আমি আমার ভবিষ্যৎ দিয়েছি। আর এই শুদ্ধ রুমকিও ছিলেন, তাই আমি তার পেটে জন্ম নিয়েছি। এবার আমার যে ভবিষ্যৎ আসছে, সে 1 মাসের মধ্যে পৃথিবীতে আসবে, আর 30 দিনের মধ্যে 30 বছরের হয়ে যাবে, হবে আমার থেকেও শক্তিশালী। তারপর অ্যানির পুরো পরিবারকে সুইসাইডের মাধ্যমে মেরে ফেলবে। আমরাও সময়কে নিয়ন্ত্রণ করা শুরু করব। এসব বলে মেঘলা হেলাল দুজনেই খুশি হয়। এদিকে থানায় ওসি তার সহকারীকে নিয়ে ডিসকাস করে, থানার মধ্যে একজনের মৃত্যু কিভাবে স্বাভাবিকভাবে হলো। সহকারী জানায়, পোস্টমর্টেমে হার্ট অ্যাটাকের ব্যাপারটাই এসেছে। রাহাতের নিখোঁজ হওয়ার ব্যাপারটাও তাদেরকে ভাবায়। সহকারী তখন বলে, আলমগীর নামে যে ছিন্নমূল ব্যক্তি নিখোঁজ হয়েছিল, তাকে লাস্ট ডক্টর হুমায়ুনের বাড়ির সামনে দেখা গিয়েছিল। সম্ভবত হুমায়ুনের বাড়িতেই গিয়েছিল। ওসি হুমায়ুনকে খুব ভালোভাবেই চেনে, আজকেই দেখা হয়েছিল। তাই ব্যাপারটা কেমন যেন জটিল হয়ে ওঠে। রাহাত জেনির বয়ফ্রেন্ড, হুমায়ুন অ্যানির ডাক্তার, আবার মিতু এসবে জড়িত। সবকিছু একসাথে মিলেমিশে যাচ্ছে কিভাবে? ওসি তাই মিতুকে নজরে রাখতে বলে, আর পুরো ব্যাপার নিয়ে তদন্ত করতে বলে। পরের দিন মিতু ডাকে মেঘলাকে। মেঘলা আসলে মিতু পায়ে পড়ে বলে, সবাই আমাকে শুধু জেরা করছে, আমি আর পারছি না, আমাকে বাঁচান। মেঘলা বলে, তুই এত বড় পাপ করেছিস যে তোর এত সহজে মুক্তি মিলবে না, তোকে বাঁচতে হলে দিতে হবে বলিদান। মিতু জিজ্ঞেস করে, বলিদানটা কি? মেঘলা জানায়, তোর মেয়ে। মিতু মেয়ের কথা শুনে কান্নারত অবস্থায় বলে, ওকে কেন এখানে নিয়ে আসছেন? ও তো ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। মেঘলা জানায়, তোর বাঁচার এই একটাই পথ। পুলিশ যদি রাহাত আর ছুরিটা পেয়ে যায়,
তাহলে তুই ফেঁসে যাবি। ছুরি থেকে জেনির ফিঙ্গারপ্রিন্টও আমি সরিয়ে ফেলেছি, শুধু তোরটাই আছে। তখন শয়তান মিতুর কানে এসে বলে, তোর মেয়েকে বলিদান দে, তুই নিজেকে বাঁচা। মিতু বিভ্রান্ত হয়ে জানিয়ে দেয়, নিয়ে নেন আমার মেয়েকে, আমি বাঁচতে চাই। আবার জিজ্ঞেস করে, আমার মেয়ের সাথে আপনারা কি করবেন? মেঘলা জানায়, তা তো তুই কখনো জানতে পারবি না। রাতে অ্যানি আসে মেমনের বাসায়, এসে বলে, আমার ভেতরে একজন খুব দ্রুত বেড়ে উঠছে, কিন্তু কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না, আমি বোধহয় পাগল হয়ে যাব। মেমন তখন বলে, ওইটা আমাদের বাচ্চা, জন্ম নেওয়ার পর তার সব ভরণ পোষণ আমার, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না। মেমনের থেকে এসব কিছু শুনে পুরোই অবাক হয়ে যায় সে। জিজ্ঞেস করে, কখন কিভাবে কি হলো? মেমন জানায়, সেটা ইম্পর্ট্যান্ট নয়, অনুভূতিটাই আসল। এই যে আমি তোমাকে টাচ করছি, তোমার অনুভূতি হচ্ছে কিনা সেটা আসল। অ্যানি তখন জড়িয়ে ধরে মেমনকে। মেমন জানায়, এখনই বাড়িতে এই ব্যাপারটা কাউকে জানাতে হবে না, সময় হলে আমি সবাইকে জানাবো। এরপর জিজ্ঞেস করে, তুমি আজকে শোতে যাওনি কেন? অ্যানি জানায়, হাঁটতে পারছিলাম না, শরীরের ভেতরের জিনিসটা বেশি পেইন দিচ্ছে। মেমন জানায়, শো না করে ভালো করেছো, এখন তোমার রেস্ট দরকার। আর হিচকককে আজকে আমার সাথে রাখতে চাই। মেমন হিচকককে রাখতে চাইলে অ্যানি জিজ্ঞেস করে, তাকে রাখবে কেন? মেমন জানায়, আমিও তোমার মতো তাকে বুঝতে চাই, আর এই মুহূর্তে তোমার প্রেশার নেওয়ার দরকার নেই। অ্যানি বলে, তোমার কাছে হিচকক ভালোই থাকবে। এই পর্যায়ে আবারও সেলিমকে দেখানো হয়। সেলিম সেই অদ্ভুত রুমে খাটিয়ার সামনে বসে থাকে, যেখানে এবার ছিল ঝিনুও। ঝিনুকে যে সেলিম জিবরানের কাছ থেকে উদ্ধার করেছে সেটা আপনাদের আগেই জানিয়েছিলাম। ঝিনু যে তার জিহ্বা কেটে ফেলেছিল সেটাও আমরা জানিয়েছি। কিন্তু সেলিম জানায়, সর্বশক্তিমান এবার তোমার গায়েবী কথা বলার শক্তি দিয়েছে। ঝিনু এরপর সেলিমকে জিজ্ঞেস করে, আমাকে কিভাবে বাঁচালে? সেলিম জানায়, গত একটা বছর ধরে আমি জিবরানের মস্তিষ্কের সাথে খেলছিলাম, শেষ পর্যন্ত ওর মস্তিষ্ক ভেদ করতে আমি সক্ষম হই, তারপর বিভ্রান্ত করে তোমাকে নিয়ে আসি। ঝিনু সামনের খাটিয়ে দেখে জানতে চাই, এইটা কার? সেলিম জানাই, শুধুমাত্র সর্বশক্তিমান জানেন খাটিয়ার মধ্যে কে। ঝিনু এরপর বলে, আমরা মরে যাচ্ছি না কেন? এরকম অভিশপ্তভাবে আর কত? সেলিম বলে, আমরা আসলে ভয়ঙ্কর পাপের সাক্ষী হয়েছি, জন্যই আমাদের মৃত্যু হচ্ছে না। কবরের মাটিও আমাদেরকে নিতে ভয় পায়। আমরা হচ্ছি এখন দরজার পাহারাদার। কালো শক্তির হাত থেকে এই দরজাকে রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ। এইটা যে কতদিন করে যেতে হবে এটা সর্বশক্তিমানই শুধু জানেন। অন্যদিকে অ্যানির মা অপ্সরার বিড়াল নিয়ে চলে আসে ছাদে। শয়তান বলে, রক্ত লাগবে আমার, রক্ত। অ্যানির মা তখন হাসতে হাসতে বিড়ালের গলা মুচকিয়ে মেরে ফেলে। এরপর মৃত বিড়াল আগুনের মধ্যে ফেলে দেয়। এর মধ্যে মিতু তার মেয়ে অপ্সরাকে দিয়ে দিয়েছিল। মেঘলা অপ্সরাকে তার বিড়াল খোঁজার নামে নিয়ে আসে একটা জায়গায়, যেখানে অপ্সরা তার জেনি ফুফুকে দেখে ভাবে ফুফুও হয়তো বিড়াল খুঁজতে এসেছে। তখনই মেঘলা অপ্সরাকে অজ্ঞান করে দেয়। অজ্ঞান করার পর জেনি খুশি মনে আগুন দিয়ে অপ্সরার মুখ ঝলসে দেয়। এদিকে সিরাজ হেলালের কাছে এসে আগে টাকা চায়। হেলাল জানায়, টাকা তো আমার সাথেই আছে, আপনি কাজটা দ্রুত করুন, বিদেশি বায়ারের কলিজা তথা লিভার লাগবে। সিরাজ অপারেশন থিয়েটারের মধ্যে গিয়ে দেখতে পায় এটা একটা বাচ্চা মেয়ে, আর তার পুরো মুখটাতে ব্যান্ডেজ করা। সিরাজ যার লিভার কাটতে এসেছে সেটা আসলে তার মেয়ে অপ্সরায়। ভাবা যায়, অথচ সিরাজ জানতেই পারে না। টাকার বিনিময়ে নিজের মেয়ের লিভার খুলে অট্টহাসিতে মেতে ওঠে। সেই লিভারটা নিয়ে মেঘলা চলে আসে মেমনের কাছে। মেমন লিভারটার উপর একটা কাগজ বসায়। সেই কাগজ লিভারটার সাথে ভালোভাবে মুড়িয়ে নেয় মেঘলা। মেমন মেঘলাকে এরপর লিভারটা ভালোভাবে রান্না করতে বলে। মেঘলাও জানাই, খুব ভালো করে রান্না করব। মেমন অপ্সরার লিভার রান্না করছে তার ফ্যামিলির সবাইকে খাওয়ানোর জন্য। মেমন বলে, অ্যানির পরিবারের সবাই যখন খাবারটা খাবে তখনই স্রষ্টার প্রতি তাদের শেষ যে অধিকারটুকু ছিল সেইটাও মুছে যাবে। তখন আমি যা বলবো সবাই সেইটাই করবে। মেঘলা বলে, যদি অ্যানি এবং সিরাজ কিছু বলে? মেমন জানাই, যে বাবা নিজের সন্তানের রক্ত ঝরায় সে কখনোই প্রতিবাদ করতে পারবে না। আর অ্যানি আমার ভালোবাসায় ডুবেছে, তার ধ্যান জ্ঞান অন্যদিকে। সেই সময় হিচকক কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু মেমন তা বুঝতে পারে না। এরপর মেমন আসে সমুদ্রের পাড়ে, সেখানে মনে মনে করতে থাকে রিচুয়াল। ঠিক সেই সময় মেমনের সামনে উপস্থিত হয় সেলিম। মেমন সেলিমকে দেখে বলে, তাহলে আমাদের আবারও দেখা হয়ে গেল। সেলিম বলে, হুমায়ুনের এই মুখমণ্ডল তুমি আর কতদিন ব্যবহার করবে মেমন? সবাই কিন্তু এখন নোটিস করতে শুরু করেছে। এসব শুনে মেমন বলে, বিশ্বাসঘাতকের থেকে এই কথাগুলো আমি আশা করিনি। তুমি হচ্ছ আমাদের অগ্রজ। শয়তানের রাস্তায় তুমি নেমেছিলে এই মহান কাজ করার জন্য, কিন্তু মাঝপথেই তুমি ভয় পেয়ে আলোর রাস্তায় চলে গিয়েছিলে। এখন শাস্তিটা তোমার কেমন লাগছে সেলিম? সেলিম জানাই, এটা শাস্তি নয়, এইটা হচ্ছে আমার প্রায়শ্চিত্ত। আমি যে পাপগুলো করেছিলাম সেইটারই প্রায়শ্চিত্ত দিচ্ছি। আমার সর্বশক্তিমান সব কিছু দেখছেন,
তিনি তোমার ব্যবস্থাও খুব শীঘ্রই করবেন। মেমন তখন অট্ট হাসি দিয়ে বলে, কই তোমার সর্বশক্তিমান? যখন আমি নিজে লুবনাকে মারলাম, কই তিনি তো তখন আসলেন না। সেলিম বলে, লুবনার প্রতিশোধ হয়তোবা লুবনা নিজেও নিতে পারে, হয়তোবা দরজার সামনে লুবনার রূপ নিয়ে কেউ দাঁড়িয়ে আছে শুধু তোমার জন্য। কথাগুলোকে পাত্তা দেয় না মেমন। সিন শিফট করে এরপর দেখানো হয় ওসি এবং তার সহকারী মেমন তথা হুমায়ুনের পুরো ডিটেইলস নিয়ে এসেছে। সহকারী জানায়, হুমায়ুন হচ্ছেন 2007 সালে ঘটে যাওয়া আব্দুল দরবেশের পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। ওর পরিবারের সাথে দুর্ঘটনা ঘটার পরপরই হুমায়ুন চলে গিয়েছিল রোমানিয়াতে। তারপর 5 বছর পর সে আবারও দেশে ফিরে আসে। দেশে ফিরেই সে প্রথমে মাদ্রাসাতে শিক্ষকতা শুরু করে, তারপর একটা স্কুলে শিক্ষক হয়। এমনকি তিনি মিডিয়া জগতেও ঢুকে যায়, মানে নাটক সিনেমায় এগুলো প্রডিউস করত। আর এখন তো সে বড় মাপের একটা ভার্সিটিতে মনোবিজ্ঞান পড়ায়। সাথে আমাদের শহরের সবচাইতে বড় সাইকিয়াট্রিস্টের মধ্যে সেও একজন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন কিনা ক্লাস 10 পাস। তাহলে একজনের পক্ষে এত কিছু করা কিভাবে সম্ভব? ওসি বুঝতে পারে এই কেসটা বেশ জটিল। অন্যদিকে মেঘলা একটা মূর্তির উপরে রক্ত ঢেলে পুরো শরীরে রক্ত মাখিয়ে কাম বাসনায় লিপ্ত হয়। রাতে মেমনের ইনভাইটেশনে চলে আসে অ্যানির পুরো পরিবার। হেলাল সবাইকে অপসরার লিভারটা সার্ভ করতে থাকে। সেই সময় অ্যানির বাবা হেলালকে দেখে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি। মেমন জানায়, একই রকমের অনেক মানুষ হয়। মেমন এরপর জিজ্ঞেস করে, মা দেখিয়ে আসলো না? অ্যানির বাবা জানায়, উনি অসুস্থ তাই আসতে পারেনি। মেমন মিতুকে জিজ্ঞেস করে, অপসরা কোথায়, সেও কি অসুস্থ? মিতু মিথ্যা বলে, জানায়, অপসরাকে মামার বাড়ি রেখে এসেছি। এতে করে সিরাজ এবং মিতুর মধ্যে ঝগড়া শুরু হয়। জেনি তখন অট্ট হাসিতে মেতে ওঠে, কিন্তু অ্যানি সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর সবাই অপসরার লিভার খুব মজার সাথে খায়। বেশি মজা যেন সিরাজই পায়, নিজের হাত দিয়ে এই লিভার কেটেছে বলে কথা। খাওয়া দাওয়া শেষ হলে মেমন সবাইকে চলে যেতে বলে, সেই সাথে জানায় অ্যানি তার সাথেই থাকবে। অ্যানি খুশি মনেই রাজি হয়। পরের দিন মেমন অ্যানিকে নিয়ে আসে 2 পাহাড়ের মাঝে, তারপর নিয়ে আসে সমুদ্রের পাড়ে। এদিকে অ্যানির গর্ভ অনেক বড় হয়ে গিয়েছে। সেভাবে সমুদ্র পার হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেমন বলে, তোমার পেটের মধ্যে যেটা বড় হচ্ছে সেটা আসলে শয়তানের বংশধর। যেহেতু অ্যানি মেমনের পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে, তাই এটা বলেই দেয়। অ্যানি বলে, তোমার মতো কেউই আমাকে ভালোবাসতে পারবে না। কিন্তু তোমাকে আজকে একটা সত্যি কথা বলি, আমার স্বামীর রাজীব নিজে মারা যায়নি। ওকে আমি নিজের হাতে বাথটাবে চুবিয়ে মেরে ফেলেছিলাম, কারণ সে আমাকে ভালোবাসতে পারত না। আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। অ্যানির কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় মেমন। শুদ্ধ কাউকে ছাড়া শয়তানের বংশধর নিয়ে আসা যায় না, কিন্তু অ্যানি তো শুদ্ধ নয়, সে একজন খুনি। সেই সময় হিচকক মেমনকে বলে, তুই আবারও ভুল করলি। তুই যাকে পবিত্র ভেবেছিলি সে আসলে একজন খুনি, আর তার গর্ভেই তুই শয়তানের উত্তরসূরির বীজ বপন করেছিস। তুই এটা অনেক বড় ভুল করে ফেলেছিস। এই কথাটা শোনা মাত্রই মেমন মাটিতে বসে পড়ে আর তার প্রভুর কাছে হাত জোর করে ক্ষমা চায়, একটা লাস্ট চান্স চায়। অ্যানিকেও রাগ দেখায়, বলে, তুই আমাকে তোর রূপ যৌবন দিয়ে ধোঁকা দিয়েছিস। তোর মিথ্যা কথার জালে ফেসে আজকে আমার এই দশা। এই অপবিত্র গর্ভে আমি আমার উত্তরসূরির বীজ বপন করেছি, কিন্তু সেটাকে আমি পৃথিবীতে যেভাবেই হোক আসতে দেব না। এইটা বলেই অ্যানির গলা টিপে ধরে। গর্ভে থাকা সন্তানটাকে নষ্ট করার জন্য পেটে আঘাত করতে থাকে। ঠিক সেই সময় সেখানে চলে আসে সেলিম। সেলিম এসে হাসতে হাসতে বলে, অ্যানি যে আসলে অপবিত্র এইটা তুই বা তোর শয়তান কেউই বুঝতে পারিসনি। আসলে তোদের তো এই ক্ষমতাটাই নেই। ক্ষমতাধর হচ্ছেন সর্বশক্তিমান। মেমন তখন সেলিমের এই কথাগুলোতে অবাক হয় না, অবাক হয় সেলিমের পেছনে ছুরিকাহত দাগ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে। আর এখানেই শেষ হয় চক্র 2। আমরা মেয়েটির মুখ দেখতে না পেলেও অনুমান করা যায় মেয়েটি লুবনা। আর লুবনাকে দেখে মেমন এতটা অবাক হয়েছিল। যাই হোক, খেলা কিন্তু এখনও অনেক বাকি। চক্র পার্ট 3 আসছে এই বছরের একদম শেষে। এবার হয়তো মেমনের রাজত্ব শেষ হতে চলেছে, সেইটা তো আমরা সিজন 3 দেখলেই জানতে পারবো। শেষ করার আগে সেলিমের চরিত্র নিয়ে আপনাদের মনে যে সংশয় তা দূর করা যাক। সেলিমও ছিল ইবলিশের বাচ্চা, অর্থাৎ মেমনের মতো। কাজকর্ম করত মেমনের মতোই, কিন্তু একদিন সে বুঝতে পারে সে যা করছে তা আসলে শয়তান তথা ইবলিশকে খুশি করার জন্য। এতে করে তার অনেক পাপ হচ্ছে। এতে সে সর্বশক্তিমানের দলে যোগ দেয়। তারপর থেকে ইবলিশের বিরুদ্ধে লড়াই শুরু করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। এই হচ্ছে সেলিমের মূল বিষয়। তো চক্র 2 আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।